তখন বলে দিতে পারতাম, কারণ তখন ফিউচার মানে তখন যদি আমি বলে দিতাম আপনি কিন্তু বুঝতেন না ফিউচার পারফেক্ট যে করে ফেলবো একটা কাজ। কিন্তু যখন বিফোর আফটার মাধ্যমে আপনাকে দুটো এক্সাম্পল দিয়ে একেবারে পারফেক্ট থেকে টেনে ধরে এনেছি, এখন আপনি ফিউচার পারফেক্ট বুঝতে পারবেন। পাস্ট পারফেক্টটা বোঝা সহজ, অতীতের অতীত। প্রেজেন্ট পারফেক্ট আগে শুরু হয়েছে এখনো চলছে, কিন্তু ফিউচার পারফেক্টটা বোঝা সহজ না, যে ওই সময়ের মধ্যে এটা করে ফেলবো। এই জাতীয় কথাগুলো কোন সেন্টেন্সে ব্যবহৃত হয়? বিফোর আফটার দিয়ে যদি দেখেন তাহলে এরপরে সহজ হয়ে যায়। তাহলে আপনি যদি বলেন ফিউচার পারফেক্ট এখন সেন্টেন্সে কি হতে পারে? আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। ইটেন রাইস। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমি ভবিষ্যতে যে কোনো একটা সময়ের মধ্যে ভাত খেয়ে থাকবো, খেয়ে থাকবেন। মানে ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে এই কাজটা করে ফেলবেন, এমন বোঝাতে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসে। তাই তো, শ্যাল হ্যাভ ইটেন রাইস। এবার আসেন এটার স্ট্রাকচার একটু লিখে ফেলি। এটার স্ট্রাকচার একটু লিখে ফেলি, সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। ও সরি, প্রেজেন্ট পারফেক্ট লিখছি তো। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কি বলে প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার আছে, হ্যাভ অথবা হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আপনি যদি বলেন পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট সেটা হয়ে যায় কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হ্যাড, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড, প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল প্লাস অবজেক্ট। এবং আপনি যদি বলেন ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট সেটা হয়ে যায় কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট পর্যন্ত আমাদের হলো। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। হয়েছে এতটুকু? আচ্ছা আচ্ছা, ওকে হয়েছে। এটা হলে ডান লিখবেন। ওকে ডান। তাহলে ফিউচার পারফেক্ট গেল, পাস্ট পারফেক্ট গেল, আর একটা টেন্স থাকে, আর একটা টেন্সের শুধু আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, বাকি আর কিছু না। সেটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বলবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়েও কথা বলবো না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়েও কথা বলবো না। বাকিগুলো নিয়ে কথা বলবো না কেন? কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছাড়া পাস্ট পারফেক্ট এবং এমনকি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এদেরকে ব্যাড ইংলিশ বলা হয়, এরা আসলে ব্যবহার করা হয় না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাই ব্যবহার করা হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সাধারণত একটা কাজ আগে শুরু হয়েছে এখনো চলছে, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একটা কাজ অনেক আগে শুরু হয়েছে কিন্তু সেই কাজটা এখনো চলছে, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কেমন হতে পারে? এখন আপনি যদি বলেন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 আওয়ার্স, পারবেন? কে ভাত খেতে পারবেন আমাদের ক্লাসে 5 ঘন্টা ধরে? কেউ পারবেন? সুমনা খানম হাত তুলছিলেন, ভাত খেতে পারবেন 5 ঘন্টা? স্যার আনমিউট করে দিয়েছি আপনাকে। ভাত না খেতে স্যার, পারবেন 5 ঘন্টা? আসসালামু আলাইকুম। চুলকাইছি। আচ্ছা যাই হোক, ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছেন? ওকে ভেরি গুড, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তার মানে ভাত খাওয়া তো 5 ঘন্টা ধরে সম্ভব না, তাই না? তাহলে অন্য কোন না একটা স্যার। সেন্টেন্স বলি এখানে। মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা মানে কি? একটা কাজ আগে শুরু হয়েছে এখনো চলছে, এমন বোঝানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স, আমি এই জায়গার মধ্যে 5 বছর ধরে বসবাস করছি। আই হ্যাভ বিন লিভিং হিয়ার
ফর 5 years, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে 5 বছর ধরে আপনি এখানে বসবাস করছেন, হ্যাঁ এটাও হয়। মানব হাওলাদার বলছেন 5 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, সেটাও হয়। ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 hours, 5 hours, সেটাও হয়। এবং এই জায়গার যদি স্ট্রাকচার করতে যাই, সেই স্ট্রাকচারের মধ্যে একটা জিনিস আমার চলে আসবে, সেটা একটু লিখে ফেলে আগে, তারপরে বোঝাচ্ছি ব্যাপারটা। আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি আপনি বলেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা হচ্ছে কি, প্রথমে যদি আপনি বলেন সাবজেক্ট প্লাস, আপনি যদি বলেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্টের পরে কি হয়, আপনি যদি বলেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই জায়গায় একটা কথা আছে, অবজেক্টের আগে না একটা কথা তার এই জায়গায় বসে, সেটা কি জানেন? সেটা হচ্ছে সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট। এই জিনিসটা এখানে বসে থাকে সচরাচর। তাহলে এই জিনিসটা যেহেতু এখানে বসে থাকে সচরাচর, সিন্স এবং ফর, এই জায়গাটাও তো আমাদের একটু বোঝা প্রয়োজন, সিন্স এবং ফর নিয়ে কথা বলা, তাই না? এবং টেন্স ধরে ধরে এই টেন্সের থেকে যতগুলো ক্রিটিক্যাল ব্যাপার আছে সেই জিনিসটা আমি একে একে বোঝাবো, বলে আপনাদেরকে পুরোটা টেন্সের ভেতরে ভেঙে ভেঙে কোন টেন্সে কোন শব্দটা কিভাবে ব্যবহৃত হয়, যে সিন্স এবং ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে ব্যবহৃত হয়, এটা আমি দেখানোর জন্যই কিন্তু আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি। আমি ঠাস করে যদি বলে দিতাম সিন্স হলে এটা হবে, ফর হলে এটা হবে, আপনি মনে রাখতে পারতেন। এবং ইংরেজিতে যে আপনারা নিজেদেরকে দুর্বল মনে করেন, এই কারণে দুর্বল মনে করেন যে আপনি হঠাৎ করে দেখছেন কোনো কিছুই ভেতর থেকে আপনাকে বোঝানো হয় না। কারণ ইংরেজিতে যদি বোঝাতে হয় প্রচুর বেশি কথা বলতে হয় ক্লাসে। আমি যেখানে সংজ্ঞা লিখে দিলে আপনার হয়ে যাচ্ছে, আমি যেখানে স্ট্রাকচার লিখে দিলে হয়ে যাচ্ছে, আমি কেন বেশি কথা বলবো? এটা হচ্ছে সচরাচর, মানে হয়তোবা খুব একটা বেশি কষ্ট করার মানে ইচ্ছা থাকতো না ছোটবেলা থেকে। আমিও তো ক্লাস করেছি ইংরেজিতে। তো আমি যখন ক্লাস করেছি শুধু স্ট্রাকচার পড়েছিলাম। কেন স্ট্রাকচার পড়েছিলাম? কারণ ওইটা লিখে দিচ্ছে, ওইটাই পড়ে দিচ্ছি। তো কিন্তু এটা যে বেসিক্যালি ভেতর থেকে রিসার্চ করে যে ভেতরের আন্ডারস্ট্যান্ডিংটা বোঝানো, এই বোঝানোর ব্যাপারটা যদি আমরা বুঝতাম, তাহলে হয়তোবা জিনিসটা আমাদের কাছে সহজ হয়ে যেত। এবং এটাই হচ্ছে বেসিক ওয়ে অফ লার্নিং। ইংরেজি মোটেই কোনো কঠিন ভাষা না, খুবই সহজ ভাষা। জাস্ট আপনার ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ অ্যাপ্রোচিং হয়তোবা খারাপ ছিল, যেটার জন্য আপনি ইংরেজিটা বুঝতেন না। তাহলে এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যখন আমরা দেখলাম যে সিন্স অথবা ফর কথাগুলো আমাকে এসে কনফিউজ করতে পারে, সিন্স অথবা ফর, কখন সিন্স বসবে কখন ফর বসবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সিন্স বসানো হয়, সিন্স বোঝানো হয় কোন একটা পয়েন্ট অফ টাইম কে বোঝাতে, পয়েন্ট অফ টাইম, এটাকে আপনি বলেন পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। এবং ফর বসে কি, একটা ডিউরেশন বা একটা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম, এই হচ্ছে সিন্স এবং ফর এর পার্থক্য। এখন পয়েন্ট অফ টাইম কেমন, মানে যেই সময়টাকে বোঝাবে ঠিক সেই সময়টাকে আপনি একবারে পয়েন্ট আউট করতে পারবেন, যে 5 AM মানে 5 AM, মর্নিং মানে মর্নিং, ইভিনিং মানে ইভিনিং, এই জাতীয় একেবারে স্পেসিফিক করে বলতে পারবেন। এটার কোনো আর ডিউরেশন বোঝানো হবে না, আর কিছু বোঝানো হবে না। তাহলে যদি আপনি বলেন এই সিন্স একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, কি হতে পারে? আপনি বলতে পারেন মর্নিং, আপনি বলতে পারেন ইভিনিং, আপনি বলতে পারেন নাইট, আপনি বলতে পারেন 5 AM, আপনি বলতে পারেন 2 PM, আপনি বলতে পারেন যে কি লাস্ট মান্থ, লাস্ট মান্থ, আপনি এই জাতীয় যে কোনো কথা বলতে পারেন। এবং ফর এর মধ্যে যেহেতু বোঝানো হয় একটা পিরিয়ড অফ টাইম বা একটা ডিউরেশন বা একটা ব্যাপ্তি, একটা সময়ের ডিউরেশনকে বোঝাতে যেহেতু ফর ব্যবহৃত হয়, তাহলে ফর এর সময়টা কেমন হতে পারে? ফর এক্সাম্পল, ফর এর সময়টা কি, যে একটা সময় শেষ হয়েছে, একটা একটা সময় শুরু হয়েছে, একটা সময় শেষ হয়েছে, মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় চলেছে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন 5 hours, 5 ঘন্টা, আপনি যদি বলেন 10 days, 10 দিন, আপনি যদি বলেন few months, আপনি যদি বলেন few hours, আপনি যদি বলেন 3 seconds,
3 সেকেন্ডস বলে যে সেটা হবে না ফর, তা কিন্তু না। শুরু হয়েছে একটা সময়, শেষ হয়েছে একটা সময়, যত কম সময়ই থাকুক। তাহলে এবার একটা টেকনিক দেখেন তো, সিন্সের সময়গুলোর পরে এস যুক্ত হয়নি, হয়েছে কি? সিন্সের সময় মর্নিং এর পরে এস আছে, ইভিনিং এর পরে এস আছে, নাইটের পরে এস আছে, 5 AM এর পরে এস আছে, 2 PM এর পরে, লাস্ট মান্থের পরে কোনোটার পরে এস নাই কিন্তু। তাহলে সিন্সের সময়গুলো যদি আপনি বলেন সিঙ্গুলার, এবং আপনি যদি বলেন ফর এর সময় যদি আপনি বলেন প্লুরাল, প্লুরাল বলবেন কেন? কারণ দেখেন তো প্রত্যেকটা সময়ের পর একটা এস দেখতে পাচ্ছেন। ফরের সময়গুলো দেখেন তো, 10 days, 5 hours, few months, few hours, 3 seconds, দেখেন তো পরে কি আছে? এস আছে। তার মানে এস যুক্ত যে সময়টা আছে, যেটা যেখানে একটা ডিউরেশন বোঝায়, সেটা হয়ে যায় ফর। তাহলে সিন্স ফর ক্লিয়ার? সিন্স ফর ব্যাপারটা আর ভুল হবে বলেন তো? সিন্স ফরের ব্যাপারটা ওকে। বেস্ট ক্লাস বলছেন মহিউদ্দিন, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ বলছেন জাহিরুল ইসলাম। তাহলে সিন্স হচ্ছে কোন একটা স্পেসিফিক সময়, সিন্স হচ্ছে খুব একটা স্পেসিফিক সময়কে বোঝায় যার পরে এস থাকবে না। সিন্স হচ্ছে স্পেসিফিক সময় যার পরে এস থাকবে না, এবং ফর হচ্ছে একটা প্লুরাল সময়ের ডিউরেশন বোঝায় যার পরে এস থাকবে। 5 hours, 10 days, few months, few hours, 3 seconds, এরপরে এস আছে। এস যুক্ত সময়কে সবসময় ফরে হয়ে যায়, এবং সিন্স হয়ে যায় কোন একটা সিঙ্গুলার সময় যাদের পরে এস থাকে না, এরপরে সিঙ্গুলার সময় বসে। এবার তাহলে যদি বুঝে থাকেন, তাহলে যদি আপনার আমি একটু কোয়েশ্চেন করি যে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং না, হি হ্যাজ বিন স্টাডিং, হি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ 4 hours, এবং আমি যদি বলেন হি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ মর্নিং, বলুন তো কি হবে? কোন জায়গায় কি হবে? হ্যান্ড রেজ করে। দীপার হাতটা প্রথমে দেখতে পাচ্ছি। দীপা বলুন তো। স্যার প্রথম দীপা শুনতে পাচ্ছেন? আপনার হঠাৎ করে কি হলো, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। মিলন জি স্যার। বলুন এটা কি হবে? স্যার প্রথমটা ফর, দ্বিতীয়টা সিন্স। ভেরি গুড, প্রথমটা হচ্ছে ফর, কারণ এখানে কি প্লুরাল সময় না মিলন? জি স্যার। এবং পরেরটা কি সিন্স, সিঙ্গুলার সময়, তাই তো? পারবো তো জি পরীক্ষা স্যার। মিলন এই জিনিসটা আসলে? জি স্যার, এটা আমি আগেও জানতাম, এখন আবার নতুন করে ভালো করে শিখলাম। ভেরি গুড, তাহলে জিনিসটা আমরা আশা করছি এই জায়গা থেকে আশা করছি আর আমাদের প্রবলেম হবে না। তাহলে সিন্স হচ্ছে কোন একটা স্পেসিফিক সময়ের ক্ষেত্রে, মর্নিং এর ক্ষেত্রে, এবং ফর হচ্ছে কোন একটা ডিউরেশন, একটা কাজ যখন শুরু হয়েছে তারপরে আরেকটা সময় ধরে চলছে, সেক্ষেত্রে ফর হয়ে যায়। ভেরি গুড। তাহলে এর পরে যদি আমরা যাই, আর কোনো কিছু টেন্স থেকে আমার পড়ার দরকার নেই। দেখেন এবার কোয়েশ্চেন গুলো কত সহজ আমার কাছে মনে হয়, সেটা কি বলেন তো? দিন ইসলাম বলবেন, হি হ্যাড বিন, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। পারবেন দিন ইসলাম? স্যার চেষ্টা করতেছি একটু। আহ, স্যার এই হ্যাজ রিটায়ার্ড। হ্যাজ রিটায়ার্ড কেন হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স না, রিটায়ার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স না। একটা অংশ যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে অপর অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় না? জি স্যার, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি ভার্বের পাস্ট ফর্ম হয়? জি স্যার। ভার্বের পাস্ট ফর্ম হয়। এটা হয়তো বা আমি আরো ডিটেইলে যেতাম, মানে পাস্টের যে টেন্স গুলো আমি জানি আপনাদের এই সকল ব্যাপারগুলো নিয়ে সমস্যা হবে, কিন্তু আমি আর একটু ডিটেইলে যেতাম, কিন্তু এই যে ক্লাসে কয়েকজন আমাকে একটু ডিস্টার্ব করেছে, সেই জন্য হয়তো বা আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছি, মানে সেজন্য আসলে আমি যতটুকু এফোর্ট দিয়ে এই জিনিসটা বোঝাতাম ততটুকু হয়তো বা আমি দিতে পারি না আনফরচুনেটলি। তো এটা আসলে আমার, আই এম ভেরি মাচ সরি ফর দ্যাট, যে আপনার আপনারা আসলে ডিজার্ভ করেন, আপনারা ডিজার্ভ করেন, কিন্তু স্টিল আসলে যখন ওই কথাগুলো চলে আসছে তখন হয়তো আমি খুব ভেতরে যাইনি। তো যাই হোক, এরপরের কোয়েশ্চেনটা বলেন আমাকে।
তাহলে এরপরে কোয়েশ্চেনটা আমাকে বলবেন তো, সেটা হচ্ছে কি, which one is present continuous tense? তাসলিমা, তাসলিমা বলুন তো। This one is present. B number, sir. I am reading, very good. তাহলে I am reading continuous tense। এরপর আপনি যদি বলেন the tense of the above sentence, she has broken the pot, আপনি বলেন তাসলিমা। এটা হচ্ছে she has broken foot. এটা হচ্ছে স্যার ফার্স্ট ইনডিফিনিট হুম, না প্রেজেন্ট পারফেক্ট হবে স্যার। প্রেজেন্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট, নিঃসন্দেহে সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, কারণ হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ এর পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা বলবেন আমাকে মোহাব্বত আলম, মোহাব্বত আলম। মোহাম্মদ শুনতে পাচ্ছেন আমাকে স্যার? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। জি বলুন, এটা কি হবে? আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা কি হবে? এটা হচ্ছে স্যার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, ভেরি গুড, কারণ হ্যাভ হ্যাজ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। which one is present perfect? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, এখানে আই হ্যাভ রিড। I have read, good। এরপর একটা বলুন তো, I have been doing, কি কোন টেন্স? আই হ্যাভ বিন ডুইং। এটা হচ্ছে স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভেরি গুড, কারণ একটা অতীতকালে কি বলে, চলমান কোন একটা কিছু আগে শুরু হয়েছে। It has been studying, বা he has been studying in the same class for 2 years, identify the tense, বলেন কোন টেন্স? ফর হ্যাজ বিন, হ্যাজ। এটা হচ্ছে স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, ভেরি গুড, এটা আমরা লিখেছিলাম কিন্তু, যে সিন্স এবং জি, স্যার। ফর থাকে, তাই না? তাহলে স্যার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, গুড। She told me his name after he dash, বলেন। She told me present. পারবেন তো? Had left স্যার, had left। হ্যাঁ, হ্যাড লেফট, কারণ একটা অংশ পাস্ট ইনডিফিনিট, অপর অংশ পাস্ট পারফেক্ট, তাই না স্যার? জি স্যার। গুড, এটাও বলেন। I can. Arif had left. B Had number. left, past perfect tense. The examination dash before I reached the hall. I reached the hall. Had started sir. Had started, past perfect tense কিন্তু। জি স্যার। I dash here since 1990, বলেন তো। Since থাকলে হবে স্যার I am living। হাই, ভালো করে দেখেন। I since এর আগে আসতে পারে। I lived here। হুম, কোন টেন্স? Since before। স্যার এটা মাথায় আসছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, হ্যাভ বিন লিভিং। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জি We স্যার। dash English since our childhood, বলেন, আপনি বলেন। I have been learning। I have been learning, We have been। we have been learning। আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বলেন, টেন্স তো আমরা মোটামুটি শিখলাম, তাই না? এখন আমাকে স্যার। একটা জিনিস বলেন, I have a book, এবং আমি I have a বলি I have written a book, কোনটা কোন টেন্স? দুটো সেন্টেন্সের মধ্যে সবাইকে আমি হ্যান্ডটা একটু ডাউন করে দিচ্ছি, পরে এটার অ্যান্সার দিবেন যে কেউ একজন, ঠিক আছে? যে এখানে কোনটা কোন টেন্স হয়েছে, এই সেন্টেন্সের যে দুটো শব্দ আমি লিখলাম, দুটো সেন্টেন্স আমি লিখলাম, সেটা কোনটা কোন টেন্স, কে বলবেন? একটু দাঁড়ান, আমি হ্যান্ডটা ডাউন করে নিচ্ছি। যে এবার বলুন, হ্যান্ড রেজ করুন। সিরাজুম মুনিরা প্রথমে আছেন। আচ্ছা, একটু সময়
হুম এটা কি এই নামে আপলোড? হ্যাঁ এই নামে না না ইংলিশ 1 লেকচার 2। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে, দেখেন একটা মজার জিনিস, এটা আমাকে সিরাজুম মুনিরা বলবেন। প্রথমে আপনার হাতটাই দেখতে পাচ্ছি, বলেন তো স্যার, বলতে পারবেন না? তাহলে সজীব বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সজীব ভালো আছেন? স্যার ভালো, স্যার আপনি কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলুন এটা কি হবে? স্যার আই হ্যাভ এ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা নিচেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণটা কি? জি স্যার। স্যার কারণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হবে, সেক্ষেত্রে রাইট এন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে জিনিসটা অনেকে 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 ধরতে পারেন না। সেই জিনিসটা কি জানেন? যখন ভার্বের কি বলে অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে যে কোনো একটা টেন্সের ক্ষেত্রে কাজ করে, যে কোনো একটা সেন্টেন্সে কাজ করে, সেটা সেই টেন্সের ইনডিফিনিট করে ফেলে, সেই সেন্টেন্সটাকে সেই টেন্সের ইনডিফিনিট টেন্স বানিয়ে ফেলে। সেই জন্য এখানে দেখেন তো, আই হ্যাভ আ বুক, অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে না? নিঃসন্দেহে মেইন ভার্ব, এবং সেটা এটাকে ইনডিফিনিট টেন্স বানিয়ে ফেলেছে। এই হ্যাভটা কিন্তু পারফেক্ট টেন্সের হ্যাভ না। এই জন্য অক্সিলারি ভার্বটা যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে, তাহলে সেটি সেই সেই সেন্টেন্সটিকে সেই টেন্সের ইনডিফিনিটে বানিয়ে ফেলে। তাহলে এটা একটু লিখে ফেলি, নোট করে ফেলি, যে অক্সিলারি ভার্বটি যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে, তবে সেটিকে সেই টেন্সের ইনডেফিনিট বানিয়ে ফেলে। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে, তবে সেটিকে সেই টেন্সের ইনডিফিনিট বানিয়ে ফেলে। এটা হচ্ছে একটা কাজ, অক্সিলারি ভার্বটা যদি মেইন ভার্ব হিসেবে। তাহলে এবার যদি আমি বলি আই হ্যাড আ পোয়েম, এবং আমি যদি বলি আই হ্যাড রিটেন আ পোয়েম, কোনটা কোন টেন্স? বলেন তো, অন্য কেউ বলবেন? দাঁড়ান তো, দুজনকে মিউট করে দিচ্ছে, আমাকে এটা বলবেন কে? সৃষ্টি বলবেন তো, সৃষ্টি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৃষ্টি ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলুন এটা কি হবে? স্যার ফার্স্টেরটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট ভেরি আর গুড। পরেরটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা ধরতে পেরেছেন তো, যেটা কেন হয়েছে হ্যাঁ সেটা স্যার। ধরতে পেরেছেন? ভেরি হ্যাঁ গুড। স্যার। তাহলে এটা হয়ে যাচ্ছে পাস্ট ইনডেফিনিট, এটা হয়ে যাচ্ছে পাস্ট ইনডেফিনিট, এবং এটা হয়ে যাচ্ছে কি পাস্ট পারফেক্ট। এবং এই সূক্ষ্ম জিনিসটা অনেক 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 ইংলিশে অনার্স মাস্টার্স করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, ইংলিশে পিএইচডি করে ফেলার প্ল্যান করছে, কিন্তু অনেকে জানে না এই জিনিসটা। হ্যাভ দেখলে সেটা পাস্ট প্রেজেন্ট পারফেক্টে দাগিয়ে ফেলে, বা হ্যাড দেখলে সেটা পাস্ট পারফেক্টে দাগিয়ে ফেলে। এই কাজটা অনেকেই করে। তাহলে আমি এই ব্যাপারটা যেটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, সেটা কি ক্লিয়ার? একটু কমেন্ট করবেন তো। ওকে, তাসলিমাকে দেখতে পাচ্ছি ক্লিয়ার, বাকি সবাই? ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। এবং এই নলেজটা দেখবেন কত মানুষের যে ল্যাক আছে, এই নলেজটা অনেক মানুষের কিন্তু ল্যাক আছে, এই জিনিসটা অনেকেই জানেন না। ঠিক আছে, এই জন্য এই জিনিসটা খুব খেয়াল করে দেখবেন। তাহলে যদি আমরা বলি এই জায়গায় একটা কাজ গেল, এবার আসি আমরা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স কি সাধারণত? কন্ডিশন কথাটার অর্থ কি? কন্ডিশন আমরা কি বলি? যে হ্যাঁ আমি তোমাকে এটা দিব, কিন্তু একটা শর্ত আছে, আমরা বলি না একটা শর্ত আছে বা একটা কন্ডিশন আছে, যে হ্যাঁ তুমি এটা তো চাও আমার কাছে, আমি তোমাকে দিব। ফর এক্সাম্পল, আমি ছোটবেলায় ধরেন আমি কোনো কিছু একটা বায়না করছি বাসায় আম্মুর কাছে, যে আম্মু আমার এটা লাগবে। তো আম্মু আমাকে বলতো কি, একটা কন্ডিশন আছে, পরীক্ষায় ভালো করতে হবে। কন্ডিশন মানে কি? শর্ত। তাহলে এই কন্ডিশন হচ্ছে যে কোনো একটা শর্তযুক্ত বাক্য, এবং ইফ দিয়ে শর্তটা করা হয়। এই শর্তটা একটা সেন্টেন্সে ইফ যুক্ত করে করা হতে পারে এবং করা হয় সচরাচর। তাহলে ইফ যুক্ত যে কোনো একটা শর্তযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে।
এবং কন্ডিশনাল সেন্টেন্সটা সাধারণত ইফ যুক্ত হয়ে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের ডিপেন্ডেন্সি বোঝায়। ফর এক্সাম্পল, এটা আসলে কিভাবে আসলে করে কাজটা, এই কাজটা আসলে কিভাবে করে সেই জিনিসটা যদি একটু খেয়াল করে দেখেন। ধরেন আপনি যে কোনো একটা শর্তযুক্ত বাক্য বলছেন, কিভাবে বলেন সে কাজগুলো, সেই কথাগুলো কিভাবে বলেন? যে যদি তুমি আসো তাহলে আমি যাব, এমন ভাবে বলেন না? যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। শর্ত কিন্তু এগুলো প্রত্যেকটাই। তাহলে আগে বেসিকটা লিখে ফেলে আসেন একটু, যে ইফ যুক্ত শর্তযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। আমি যদি বলি কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, আমি যদি বলি ইফ যুক্ত শর্তযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স বলে। ইফ যুক্ত শর্তযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। এবং ফর এক্সাম্পল আপনি যদি বলেন ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি তাহলে যাব। ইফ ইউ কেম আই উড গো। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের বেসিক, ঠিক আছে? যে ইফ যুক্ত শর্তযুক্ত বাক্যকে যখন শর্ত দেয়া হয় সেটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এখন সেটা তো না হয় বুঝলাম ইফ যুক্ত, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে কি হয়? যখন শর্ত দিচ্ছেন আপনি যে কোনো, এই শর্তের ফাঁকে কিন্তু আপনি একটা কাজ করে ফেলেন। সে কাজটা কি জানেন? টেন্সের একটা কাজ করে ফেলেন। প্রমাণ দেখবেন? দেখেন তো একটু চিন্তা করে, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি তাহলে যাব। এখানে টেন্সের একটা কাজ দেখছেন, যে বর্তমানে যদি কেউ আসে আপনি তাহলে ভবিষ্যতে যাবেন, এমন না? জিনিসটা খেয়াল করছেন? ইফ ইউ কাম আই উইল গো, আমি তাহলে ভবিষ্যতে যাব। ইফ ইউ কেম, যদি তুমি আসতে আমি তাহলে যেতাম, ফিউচার ইন পাস্ট, ভবিষ্যতের অতীত। সেক্ষেত্রে এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা বাস্তবে পালন করা সম্ভব বা বাস্তবে পূরণ করা সম্ভব বলেন তো একটু সেন্টেন্সের মধ্যে? ইফ ইউ কাম আই উইল গো এবং ইফ ইউ কেম আই উড গো। হ্যাঁ, 1 নাম্বার ইসমাইল বলছেন, ভেরি গুড। তাহলে 1 নাম্বার যদি আপনি বলেন, 1 নাম্বারটা মানে কি? যদি তুমি বর্তমানে আসো আমি ভবিষ্যতে যাব, সম্ভব। কিন্তু অতীতেরটা তো সম্ভব না। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, অতীতে কি আমি যেতে পারবো? কখনোই যেতে পারবো না। তার মানে এটাকে আমি বলা যায় বাস্তব, এটাকে বলা যায় কি? অবাস্তব, তাই না? এই বাস্তবতা অবাস্তবতার ভিত্তিতেই কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 2 প্রকার। বাস্তবতা এবং অবাস্তবতার ভিত্তিতে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। বাস্তবতা অবাস্তবতার ভিত্তিতে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি রিয়েল কন্ডিশনাল, রিয়েল কন্ডিশনাল, রিয়েল কন্ডিশনাল বা বাস্তবে পূরণ করা সম্ভব হয় এমন যত কন্ডিশনাল আছে, তাহলে বাস্তবে পালন করা সম্ভব হয় এমন কন্ডিশনাল গুলো সচরাচর দেখবেন যে কোনো একটা সেন্টেন্সে রিয়েল কন্ডিশনাল বা বাস্তবে পালন করা সম্ভব হয়। এই জাতীয় কন্ডিশন গুলো দেখবেন সবসময় বর্তমান কাল দিয়ে শুরু হয়, তাই না? তাহলে বর্তমান কালে যদি শুরু হয় তাহলে অপর অংশে উড কুড মাইট চলে যায়। সেক্ষেত্রে আপনি যদি বলেন ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট, অপর অংশে ফিউচার ইনডেফিনিট হয়ে যায়, ফিউচার ইনডেফিনিট। তাহলে ইফ যুক্ত একটা অংশে যদি প্রেজেন্ট ইনডেফিনিট, বর্তমান কালে যদি আমাকে একটা কাজ কেউ করে দেয় আমি তাহলে সেটা ভবিষ্যতে করব, ভবিষ্যতে সেটা রিটার্ন দিব। ফর এক্সাম্পল আপনি যদি বলেন ইফ ইউ কনসিডার মি আই উইল হেল্প ইউ ইন ফিউচার। যদি তুমি আমাকে কি বলে যে কনসিডার করো বা তুমি যদি আমার ব্যাপারটা বিবেচনা করো তাহলে আমি তোমাকে ভবিষ্যতে সাহায্য করবো, একটা লোভ দেখাচ্ছে আর কি। এটা কিন্তু সম্ভব যে আই উইল হেল্প ইউ ইন ফিউচার, আমি তোমাকে ভবিষ্যতে হয়তো বা সাহায্য করতে পারি। এবং আরো একটা সেন্টেন্স হতে পারে, এটা কি জানেন? ফার্স্ট কন্ডিশন, রিয়েল কন্ডিশনালের ফার্স্ট কন্ডিশন। এটা গুরুত্বপূর্ণ না যে এটা কোন কন্ডিশন,
কোন কন্ডিশন সেটা গুরুত্বপূর্ণ না, কন্ডিশনের যে কাজটা আছে সেটা গুরুত্বপূর্ণ। এবং রিয়েল কন্ডিশনালের আরো একটা কন্ডিশন আছে, যেখানে ইফ যুক্ত অংশের সেকেন্ড কন্ডিশন যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইফ যুক্ত অংশের একটা অংশ যদি হয়ে যায় প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে অপর অংশেও হয়ে যায় প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে একটা অংশে যদি হয়ে যায় প্রেজেন্ট ইনডেফিনিট, অপর অংশেও হয়ে যায় প্রেজেন্ট ইনডেফিনিট। কারণটা কি? চিরন্তন সত্যের ক্ষেত্রে চিরন্তন সত্য কি? যদি তুমি হাত আগুনে দাও হাত পুড়ে যাবে। আমরা বাংলায় কিন্তু খেয়াল করি না, কিন্তু ইংরেজি ভাষাটা হচ্ছে কি আগুনে হাতটা দেওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে হাতটা পুড়ে যাবে, এটা বোঝানো হয়। তো ইংরেজিতে এই জায়গার মধ্যে একটা অংশ যদি চিরন্তন সত্যের ক্ষেত্রে বোঝায়, চিরন্তন সত্যের ক্ষেত্রে একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপর অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে। সেক্ষেত্রে আপনি যদি বলেন ইফ ওয়াটার ইজ হিটেড টু 100 ডিগ্রি সেলসিয়াস, বা ইফ ইউ হিট ওয়াটার, if you heat water to 100 degrees centigrade, it boils. একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিটে, অপর অংশ প্রেজেন্ট ইনডিফিনিটে, এবং সেটা চিরন্তন সত্যের ক্ষেত্রে আপনি যদি বলেন এই প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা কি হয়ে যায়? চিরন্তন সত্য বোঝাতে, চিরন্তন সত্য বোঝাতে, চিরন্তন সত্য বোঝাতে একটা অংশ যদি হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট, অপর অংশ হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিটিভ। ঠিক আছে? ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। এটা গেল রিয়েল কন্ডিশনাল। মারিয়া কিছু বলতেন স্যার? আমি শুনতে পাচ্ছি না আপনাকে, আবার ইয়ে হয়ে গেলেন, মিউট হয়ে গেলেন। যাই হোক, হাতটা একটু নামিয়ে দেন। তাহলে আরেকটা কন্ডিশনালে যাব, সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। আরেকটা কন্ডিশনাল যাব, সেটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। আনরিয়েল কন্ডিশনাল যেখানে অতীতকালে যাবে, অতীতকালে যাবে। যখন আপনি বলছেন যে কোনো একটা কাজ অতীতকালের মানে যাওয়ার কথা, খুবই গুরুত্বপূর্ণ। এই রিয়েল কন্ডিশনাল আনরিয়েল কন্ডিশনাল থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষায় থাকে, অনেক পরীক্ষায় আসে। তাহলে যদি আপনি বলেন অতীতকালের যে কোনো একটা কথা, ইফ ইউ কেম, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম, ইফ ইউ কেম, সেক্ষেত্রে ইফ যুক্ত একটা অংশে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, এটার স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট। তাহলে তারপরের অংশে কি হয় জানেন? তারপরের অংশ হয় উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব এর বেস ফর্ম। মডাল অক্সিলারির পর এমনিতেও তো ভার্বের বেস ফর্ম বসে, এবং সেই নিয়মটা এখানে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি হয়। ফর এক্সাম্পল, ইফ ইউ কেম, ইফ ইউ কেম আই উড গো, যদি তুমি আসতে আমি যেতাম। উড, উড কুড মাইট, এবং এরপরে ভার্বের বেস ফর্ম। এটা গেল ইফ যুক্ত অংশে একটা কাজ। এবং ইফ যুক্ত অংশে যদি বি ভার্ব থাকে, ইফ যুক্ত অংশে যদি বি ভার্ব থাকে, তাহলে সেটা সবসময় ওয়্যার বসে। আমি যদি বলি এবং ইফ যুক্ত অংশে যদি বি ভার্ব থাকে, তবে সেটি সবসময় ওয়্যার হবে, তবে সেটি সবসময় ওয়্যার হবে। এটা হচ্ছে কি আনরিয়েল কন্ডিশনালের ক্ষেত্রে ইফ যুক্ত অংশে যদি বি ভার্ব থাকে, তাহলে সেটা সবসময় ওয়্যার হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি যদি বলি ইফ আই ওয়্যার ইউ, ইফ আই ওয়্যার ইউ, আই উড লাভ হিম।
যদি আমি তুমি হতাম আমি তাকে ভালোবাসতাম। ইফ আই ওয়ার ইউ আই উড লাভ হিম। এই আয়ের পরে ওয়াজ হয় না সচরাচর, আমরা কি জানি আয়ের সাথে তো অক্সিলারি ভার্ব ওয়াজ হয়, কিন্তু হয়ে যাওয়া বোঝাতে রিয়েল আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে হয়ে যাওয়া অর্থে মানে অসম্ভব কোন একটা কল্পনা, আই ওয়ার ইউ আমি কি তুমি হতে পারি, কেউ কি অন্য কেউ হতে পারে, হতে পারে না, কিন্তু এটা একটা অসম্ভব কল্পনা বোঝায়। এই অসম্ভব কল্পনা বোঝাতে ওয়্যার বসা সবসময়, এবং আই বি ভার্ব হিসেবে সবসময় ওয়্যার বসে, অন্য কোনো ভার্ব বসে না। সেক্ষেত্রে এখানে ইফ আই ওয়ার ইউ আই উড লাভ হিম, এটা হলো একটা। এবার আনরিয়েল কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশন যদি আমি বলি, আনরিয়েল কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনে বলা হয় ইফ যুক্ত অংশে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সে কি থাকে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইফ যুক্ত অংশে পাস্ট পারফেক্ট থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে কি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্টে কি থাকে, হ্যাড, হ্যাড এর সাথে আমি হ্যাভ মিলিয়ে দিব। সেটা যদি হ্যাডটা যদি পাস্ট পারফেক্ট হিসেবে ব্যবহৃত হয়, হ্যাড এর সাথে আমি হ্যাভ মিলিয়ে দিব, সেটা হচ্ছে কাজ। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। সেক্ষেত্রে একটা সেন্টেন্স যদি বলি আমি যে হ্যাড আই নোন, হ্যাড আই নোন ইউ ওয়্যার কামিং I would have gone there বা gone to receive you বা gone there এটা বললেও হয়। I would have gone there। তাহলে had I known you were coming I would have gone there। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি, একটা অংশ যদি হয় পাস্ট পারফেক্টে, অপর অংশ হয়ে যায় পাস্ট ইনডিফিনিট। এই যে হ্যাড আছে, হ্যাড আছে পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে এই এতটুকু যতটুকু লিখেছি ততটুকু লিখেছেন, লিখেছেন? ওকে, ডান। তাহলে এবার আসেন একটু, একটা জিনিস আমাকে একটু সলভ করে দেন। দেখেন তো এখানে কি হবে, ইফ উই হ্যাড আ বোট উই উড অথবা উড হ্যাভ ক্রস দ্য রিভার, কোনটা বসবে দেখেন তো, হ্যান্ড রেজ করে বলতে হবে। ইফ উই হ্যাড আ বোট উই উড নাকি উই উড হ্যাভ ক্রস দ্য রিভার, কোনটা বসবে? কার কাছে কি মনে হয় বলেন তো? একটা হাত দেখতে পাচ্ছি আমি, মুন্নার হাত দেখতে পাচ্ছি, মনির খানের হাত দেখতে পাচ্ছি। মনির খান বলুন, মুন্না তো বলেছে, মনির খান বলুন তো এবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন এটা কি হবে? স্যার এটা হইব উই উড। ভেরি গুড, কিভাবে বুঝলেন? স্যার এখানে তো হেড আছে, হেড তো স্যার এটা ফার্স্ট টেন্স। ভেরি গুড, এই জায়গাটা খুব খেয়াল করেছেন। আপনার এখন পর্যন্ত যারা কমেন্ট করছেন সবাই কিন্তু এখনো উড হ্যাভই লিখেছেন, কিন্তু মনির যে জিনিসটা খেয়াল করছেন সেটা খুব সূক্ষ্ম একটা জিনিস। কিন্তু এই যে জায়গাটা একটু খেয়াল করে দেখেন তো, এই উই হ্যাড আ বোট, ইফ উই হ্যাড আ বোট, এটা কি পাস্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডিফিনিট? খেয়াল করে দেখেন তো, আজকেই দেখিয়েছি আপনাদেরকে। পাস্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডিফিনিট? খেয়াল করে একটু কমেন্ট করেন তো, পাস্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডিফিনিট দেখেছেন? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, উড হ্যাভ কুড হ্যাভ বসে নাকি উড কুড বসে? উড কুড বসে। এবার দেখেন কতটা মানে কতটা ট্রিকি একটা জায়গা। যতই আপনি পড়ালেখা করেন না কেন, সেটা যদি অ্যাপ্লাই না করতে পারেন খুব একটা কাজে দেয় না কিন্তু। তাহলে এবার আসি আমরা একটু কোয়েশ্চেন প্র্যাকটিসে। দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর কশাস, কে বলবেন এটা? কে বলবেন? তাসলিমা, তাসলিমা বলুন তো। This I could have worked if I have been more
I had been more cautious. This could have worked if I had been more cautious. Could have এর সাথে had হয়ে যায় কারণ had এর পরে been আছে তাই না মেইন ভার্বে past participle form। এরপর আমাকে বলবেন হচ্ছে কি মারিয়া বলবেন এরপরটা যে what would have happened if dash। মারিয়া আনমিউট করে দিয়েছে আপনাকে। Sir, what could have happened if the bridge would had been broken? had been broken, very good। would have could have এর সাথে had been বসিয়ে দিয়েছেন, very good। সেক্ষেত্রে এই না had কেন হবে, the bridge had been broken কেন, had auxiliary verb been একটা ভার্ব হতে পারতো, এরপর আবার broken আছে, had been হবে না তো এখানে, এখানে had broken মেইন ভার্বে Had past broken. participle form হয়ে যাবে না, had been কেন হবে, নিঃসন্দেহে জি স্যার। had broken হবে মেইন ভার্বে past Had participle form এর পরে হয়ে যাচ্ছে। এটা বলেন আপনি ভুল করলেন কেন, if he had invited me, এটা বলেন। Sir, if he had invited me, I would go. I would I- go. Would go. ভালো করে দেখেন, I ইনভাইটেড আছে might- না, Oh, I has gone. Past has যেহেতু gone। স্যার এর জন্য স্যার I might go হবে। আপনি অ্যানসার ছাড়া সবগুলো বলে ফেলছেন। I would have gone, এটা পাস্ট পারফেক্ট আছে না, জি স্যার। আপনি অ্যানসার ছাড়া দুনিয়ার সবকিছু ঘুরিয়ে ফেলছেন। মারিয়া কি করলেন আপনি, এটা আপনি তো কষ্ট দিয়ে দিলেন আমাকে। উড Sir, হ্যাভ এটা sorry, কি sir, স্যার, এটা কি পাস্ট পারফেক্ট না, জি স্যার জি। এই হ্যাড এটা পাস্ট পারফেক্ট কেন, কারণ এটা মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, তার আগে অক্সিলারি ভার্ব, এটা পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট থাকলে কি হ্যাড এর সাথে হ্যাভ মিলাতে হবে আমার, উড হ্যাভ কুড হ্যাভ জি। মাইট হ্যাভ এটা বসাতে হবে। Would have gone. তারপরে যদি বলি ইফ আই নিউ দ্য আনসার, এটা আমাকে বলবেন কে, এটা আমাকে বলবেন এরপর আছে তানজিনা। তানজিনা তানজিনা শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন তানজিনা? স্যার ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, বলুন এটা কি হবে। I know. I would tell you. আই উড টেল ইউ, কারণ পাস্টে আছে, এরপরেরটা আই উড কুড মাইট হয়ে যায়। এটা বলেন তো তানজিনা। He had been asked. হি হ্যাড বিন আস্কড, ভেরি গুড, খুব তাড়াতাড়ি বেড়েছেন। এবং এরই মাধ্যমে আমরা কন্ডিশনাল সেন্টেন্স এবং টেন্সটা শেষ করেছি। আমি যা পড়িয়েছি এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এইখান থেকে যদি কোয়েশ্চেন আছে সেখান থেকে আপনি আর কখনোই মানে মিস করবেন না ইনশাআল্লাহ। সবাই বুঝেছেন? দেখেন তো ক্লাসটা। টেন্স এবং কন্ডিশনাল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং মানে টেন্স থেকে যা আসে, কন্ডিশনাল থেকে যা আসে, সেটা যদি আপনি বুঝে থাকেন ক্লাসে, আপনার আশা করছি যে নোটটা যদি করে থাকেন, আশা করছি এটা সারা জীবন আপনার একটা কাজে লেগে যাবে। মানে পরবর্তীতে আপনি যখন করবেন, কি বলে, যে কোনো একটা কিছু যখন ট্রান্সলেট করবেন সেটাও আপনার কাজে লেগে যাবে। হ্যাঁ মিলন বলুন।